এদিকে আগস্ট মাসে সুখবর পেলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সাহায্য পেয়েছে আওয়ামী লীগ দলটি। ডিসেম্বরে শিওর দেশে ফিরবে হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগ ফিরলে পালাতে হবে এনসিপি নেতাদের। হঠাৎ করেই পাল্টে গেল রাজনীতির খেলা। তবে কি এনসিপির দিন শেষ? তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? হবিগঞ্জের হামলা তো কেবল একটা টেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে নেত্রী বলেছে আর ক্ষমা করা যাবে না। কোরআনের উদাহরণ নেত্রী দিয়েছেন, কোরআনে উল্লেখ রয়েছে সমানের সমান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা। আর ক্ষমার চোখে দেখা যাবে না। অনেক ক্ষমা করা হয়েছে, পিঠ পেতে অনেক মার খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আর না, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে যে প্রত্যাবর্তনটি ঘটবে শেখ হাসিনার, সে প্রত্যাবর্তনকে ইউরোপের 4টি দেশ এবং এশিয়ার 4টি দেশ। দর্শক, শিরোনাম দেখি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। আর কিছু বলার প্রয়োজন রাখি না, তবে একটু বলি। আওয়ামী লীগ দেশে নেই, বিএনপি বর্তমান দেশ চালাচ্ছে। তাদের সময় এনসিপি নেতা কর্মীদের এই অবস্থা, যেখানেই যাচ্ছে তাদের দ্বারা হামলার শিকার হচ্ছে। দর্শক, এখন যদি আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে কি একটা অবস্থা হবে বুঝতে পারছেন? রীতিমতো সারা দেশে কিয়ামত শুরু হবে। হ্যাঁ দর্শক, বর্তমান তো এনসিপি নেতা কর্মীরা, যারা নাকি বিএনপিকে 17-18 বছর পর বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, এমনকি বেগম জিয়াকে পর্যন্ত তারা জেল থেকে মুক্তি দিয়েছে। দর্শক, সেই এনসিপি নেতাদের যেখানে পাচ্ছে সেখানেই গণধুলায় দিচ্ছে বিএনপি। তাহলে একটাবার বোঝেন, যারা 15 বছর ক্ষমতায় থেকেছে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে এনসিপি নেতারা, তাদের কি অবস্থা করবে আওয়ামী লীগ আসলে। দর্শক, এবার আন্তর্জাতিক সুখবর পেয়েছে শেখ হাসিনা, সে বিষয়ে একটু বিস্তারিত শুনে আসি। আশা করি একটু সঙ্গেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারও করতে পারেন যদি মন চায়। আশা করি মন চাইবে। তো দর্শক, চলুন দেখে আসি। কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আজ যদি সত্যি এই অবস্থা হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে এনসিপি নেতাদের? 1 বছর আগের কথা, উত্তাল গোপালগঞ্জ। চারদিকে বারুদের গন্ধ। জীবন বাঁচাতে মরিয়া এনসিপির নেতারা। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হয় বাংলাদেশ সেনাবাহিনী। এপিসি অর্থাৎ সাজোয়া যান দিয়ে নিরাপদে উদ্ধার করা হয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের। কিন্তু 1 বছর ঘুরতে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। মঙ্গলবার হবিগঞ্জে যখন এনসিপি নেতাদের ওপর হামলা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, কোথায় ছিল সেই সেনাবাহিনী? কেন এগিয়ে এলো না সাজোয়া যান? এই 1 বছরের ব্যবধানে কি এমন ঘটে গেল ক্ষমতার অন্দরে? তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আজ যদি সত্যি এই অবস্থা হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে এনসিপি নেতাদের? 2025 সালের 16 জুলাই বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ডাকে। সেখানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল না। বেশিরভাগই ছিল এনসিপির নিজস্ব নেতাকর্মী, সাংবাদিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সমাবেশ শেষ হতেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করে এনসিপি নেতাদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন ঢাকায় কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি তদারকি করছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেনাবাহিনী সরাসরি এপিসি অর্থাৎ সাজোয়া যান নিয়ে মাঠে নামেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ আলম সহ এনসিপির নেতাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। তবে গল্প এখানেই শেষ হয়নি। এরপরই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গোপালগঞ্জের প্রতিবাদী মানুষের ওপর গুলি চলে। এতে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল রানা, ইমন তালুকদার, রমজান মুন্সি নিহত হয়। নিহত সবাই ছিল সাধারণ মানুষ। কারফিউ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বহু মানুষকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর থেকে 16 জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এবার আসা যাক 2026 সালের 28 জুলাইয়ের হবিগঞ্জের ঘটনায়। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে তৈরি হয় তুমুল উত্তেজনা। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সাধারণ মানুষ এনসিপির ওপর হামলা চালায়। এবার আর শুধু ধাওয়া পাল্টা ধাওয়া ছিল না, সরাসরি হামলায় আহত হন সাজ্জিদ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন।
এনসিপির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরে জারি করা হয় ১৪৪ ধারা। পরদিন সেখানে যাওয়ার সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। তবে এখানে কোনো সেনা সাজোয়া যান বা এপিসি এনে নেতাদের উদ্ধার করা হয়নি, কিংবা হামলাকারীদের লক্ষ্য করে গোপালগঞ্জের মতো নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন হলো, ১ বছরের ব্যবধানে সেনাবাহিনীর এই ভূমিকায় এত আকাশ পাতাল তফাৎ কেন? কেন গোপালগঞ্জে এপিসি গেল, গুলি চলল, কিন্তু হবিগঞ্জে কিছু হলো না? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ৩টি প্রধান কারণ। প্রথম কারণ, রাজনৈতিক গুরুত্ব। গোপালগঞ্জের ঘটনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার একেবারে শুরুর দিকে। তখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্র সরাসরি তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। এনসিপি তখন ডক্টর ইউনূসের চোখের মণি। তাই গুলি চালাতে কিংবা সাজোয়া যান নামাতে ১ সেকেন্ডও দেরি করেননি প্রশাসন। দ্বিতীয় কারণ, এনসিপির জনপ্রিয়তার পতন। ২৪শে ৫ই আগস্ট যে সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল ষড়যন্ত্র, মানুষ তা বুঝতে পেরেছে। তাই এনসিপির নেতাদের এখন ঘৃণার চোখে দেখছে সাধারণ মানুষ। এনসিপিকে মানুষ একসময় পরিবর্তনের প্রতীক ভেবেছিল। ক্ষমতার কাছাকাছি গিয়ে তাদের অনেক নেতার বিতর্কিত কর্মকাণ্ড সেই জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। তৃতীয় কারণ, ক্ষমতার ভারসাম্য ও সেনাবাহিনীর অবস্থান। সেনাবাহিনী সবসময় একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে মাঠের বাস্তবতাকে মূল্যায়ন করে। হবিগঞ্জে যখন হামলা হয় তখন স্থানীয় জনরোষ এবং মাঠের রাজনৈতিক সমীকরণ ছিল সম্পূর্ণ আলাদা। সেনাবাহিনী বুঝতে পেরেছিল এটি কেবল একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। সেখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি এনসিপির দিন শেষ? যে দলটির জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, তারুণ্যের অপ্রতিরোধ্য স্রোত নিয়ে, আজ সেই দলের নেতাদেরকে কেন সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে? এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল মাঠের রাজনীতি জামাতের সঙ্গী হওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়া। সাধারণ মানুষের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। যে তারুণ্য তাদের শক্তির উৎস ছিল, সেই তারুণ্যের একটি অংশ আজ ক্ষোভে ফুঁসছে। হবিগঞ্জের হামলা কোনো সাধারণ হামলা নয়, এটি আসলে জনরোষের একটি ছোট ট্রেইলার মাত্র। জনগণ যখন দেখে ক্ষমতার পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তখন তারা আর কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয় না। এনসিপি আজ ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? ভাবুন তো একবার, যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এনসিপি এবং তাদের সহযোগীরা দিনরাত এক করে দিয়েছিল, সেই দলটির প্রধান বা নেতাকর্মীরা যদি যে কোনো উপায়ে দেশে ফেরেন, তবে এই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি টিকবে? আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভেতরে যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলছে, তার প্রথম লক্ষ্যবস্তু হবে এই নতুন রাজনৈতিক শক্তিগুলো। গত ১ বছরে এনসিপি বা তাদের সমমনা দলগুলো যেভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তাতে আওয়ামী লীগ ফিরে এলে তারা যে বিন্দুমাত্র ছাড় পাবে না, তা বলার অপেক্ষা রাখে না। যে পুলিশ বা প্রশাসন আজ এনসিপিকে প্রোটোকল দেয়, তারাও জানে জুলাই আন্দোলনের নামে নির্বিচারে পুলিশসহ সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি গেছে। কাল যদি ক্ষমতার পালাবদল হয়, তবে তারা এক মুহূর্তের জন্যও এনসিপির নেতাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। হবিগঞ্জের হামলা তো কেবল একটা ট্রেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে এনসিপি সহ তাদের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। ইতিহাস বড়ই নির্মম। ক্ষমতা আজ আছে তো কাল নেই। গোপালগঞ্জের সাজোয়াজান থেকে শুরু করে হবিগঞ্জের ভাঙা গাড়ি, এই দুইয়ের ব্যবধান আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার অহংকার টিকসই নয়। জনগণের মন জয় করতে না পারলে কেউ আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয়, এনসিপির পতন কি আসন্ন? আর শেখ হাসিনা দেশে ফিরলে তাদের অবস্থা কি হবে? আগে বিএনপির যে সন্ত্রাসী আলতাফ চৌধুরী আমাদের আওয়ামী লীগের যে নেতার বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ চালিয়েছে, সেই নেতা ও বেশ কিছু কর্মীর সাথে নেত্রী কথা বলেছেন। তাদের নেত্রীকে বলেছিল, নেত্রী আপনি তো ক্ষমা করে দেন। নেত্রী বলেছে আর ক্ষমা করা যাবে না। কোরআনের উদাহরণ নেত্রী দিয়েছেন। কোরআনে উল্লেখ রয়েছে সমানের সমান, হাতের বদলে হাত,
চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, ঘরের বদলে ঘর। যে আমার ভাইকে হত্যা করেছে তার ভাই জীবন্ত থাকতে পারে না, যে আমার ভাইকে ঘর ছাড়া করেছে সে কখনো ঘরে থাকতে পারে না, যে আমাদের নেতা কর্মী স্বজনদেরকে ঘর ছাড়া করেছে তার স্বজনেরা ঘুরে ঘুমাইতে পারবে না, পারে না। ইনশাআল্লাহ সেইভাবে নিজেদের কাজ করতে হবে, সেইভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। আর ক্ষমার চোখে দেখা যাবে না। অনেক ক্ষমা করা হয়েছে, পিঠ পেতে অনেক মাইর খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর না। ইট মারলে তাকে পাটকেল মারতে হবে, প্রতিশোধ নিতে হবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে এই জুলুমবাজ, নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী, লুটপাটকারী অতি উৎসাহী হয়ে গত 2টা বছর ধরে যারা আওয়ামী লীগের নিরহ নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করতেছে, নির্যাতন করে যাচ্ছে, আত্মীয় আওয়ামী লীগ করে, সেই অপরাধেও দেখা গেছে তাদেরকে নির্যাতন করে, তাদের বাড়িঘর পর্যন্ত লুটপাট করে, সম্পদ লুটপাট করে, দখলে নিয়ে যাচ্ছে। চাঁদাবাজি তো আছেই, সারা দেশব্যাপী মামলা বাণিজ্য আজকে আকাশ চুম্বিতে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আর বসে থাকা যাবে না, ভয়াবহভাবে এর দাঁত ভাঙা জবাব আপনাদের দিতে হবে। কিছুদিন আগে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র এক নেত্রীর সাথে আমার কথা হয়। কথার প্রসঙ্গে ওই নেত্রী আমাকে বললেন, দাদা ভাই, কথা প্রসঙ্গে নেত্রীকে বলেছি, মাননীয় নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নেত্রী এই কথা শুনে বলেছে, এই কথা আর কখনো বলবা না, আমার জন্য জীবন দিতে হবে না, বরঞ্চ বলো দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগের জন্য জীবন কেড়ে নিবা, জীবন নিতে হবে। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি করতে হবে এবং সেই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন ভাইয়ের আমার, আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, নেতার খাতায় নাম লেখাবেন, নেতৃত্ব দিবেন, এমন চিন্তা ভাবনা করতেছেন, আপনাকে কিন্তু সেই নেতৃত্বের স্থানে যেতে হলে, পদ পদবি নিতে হইলে আপনার সর্বোচ্চ নেতা বা আপনার যে নেতা আপনাকে সেই পদ পদবি দিবেন তিনি হয়তো আপনাকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন যে গত 2 বছরে এই জুলুমবাজ, এই ডেভিল ইউনূস, জুলাই জঙ্গি, যে সকল বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করেছিল তাদের বিষয়ে তুমি কি কি দাঁত ভাঙা জবাব দিয়েছো, কয়টা ঘর তুমিও কাটতে পেরেছো। বিএনপির যে সকল সন্ত্রাসীরা, জুলাইয়ের যে সকল সন্ত্রাসীরা, জামাতের যে সকল সন্ত্রাসীরা, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, বিহারীর বাচ্চারা আমাদের ভাইদের হাত কেড়ে নিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তাদের এই বিষয়ে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো, কয়টা কাজ করেছো। গেরিলা কায়দায় কতজনের অক্সিজেন একেবারে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পেরেছো, কতজনকে লাইফ টাইমে পঙ্গুতে ভর্তির ব্যবস্থা করে দিয়েছো, কতজনকে লাইফ টাইমের জন্য একেবারে হুইল চেয়ারের ব্যবস্থা করতে পেরেছো। এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। সুতরাং সেইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, আর মার খাওয়া যাবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে একত্রিত হয়ে এই মুহূর্তে যারা অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীরা রয়েছে, গেরিলা কায়দায় ওদের চ্যাপ্টার ক্লোজের মিশন অবশ্যই শুরু করতে হবে। সেই চ্যাপ্টারে আপনাদের হাত দিতে হবে ভাইরা আমার। আর ডিসেম্বর থেকে তো মহাপ্রলয় শুরু হবে ইনশাআল্লাহ। নভেম্বর হবে শুধু হেডলাইন, আর ডিসেম্বর হবে ডেডলাইন। ডিসেম্বর থেকে সারা বাংলাদেশ শুধু আওয়ামী লীগের জয়গান। সারা দেশের 9 কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা শুধু জয়ের ধ্বনি দিবেন। সারা দেশব্যাপী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, জুলাই জঙ্গি সন্ত্রাসী। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে একটু জানান। আমি বেশি কথা বাড়াবো না, অনেক সময় আমাদের সাথে ছিলেন, এজন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।